দক্ষিণ রাঢ়ের অন্তর্গত বৈষ্ণব তীর্থস্থান হিসেবে খ্যাত কুলিন গ্রাম। কুলিন গ্রাম জামালপুর থানার অধীনস্থ একটি প্রাচীন ও বর্ধিষ্ণু গ্রাম। হাওড়া বর্ধমান কড লাইনে জৌগ্রাম রেল স্টেশনে নেমে পূর্ব দিকে 5 কিলোমিটার এগিয়ে গেলে আপনি পৌঁছে যাবেন কুলিন গ্রামে। আমরা এসে উপস্থিত হচ্ছি গোপেশ্বর শিব মন্দিরে। কুলিন গ্রামের প্রাচীনতম পুরাকীর্তির নিদর্শন হল গোপেশ্বর শিব মন্দির। গোপেশ্বর ঠাকুরদা কত বছর পুরনো শিব মন্দির? বহুদিন, তাও আনুমানিক মোটামুটি 1000 বছর ধরুন। 1000 বছর আগে। আচ্ছা, মন্দির কি সংস্কার করা হয়েছে? এই রিসেন্ট হয়েছে। আচ্ছা, রিসেন্ট সংস্কার। এক মিনিট ঠাকুর, এক মিনিট বাবা, এখান থেকে নিয়ে নিচ্ছি না। লাগিয়ে দিন। ঠাকুরমশাই, খুব রাইট টাইমে এসছি, একদম রাইট টাইমে এসছি। ঠাকুরমশাই মন্দির বন্ধ করছে, আর 1 মিনিট দেরি হলে মন্দির বন্ধ হয়ে যেত। এতক্ষণ মন্দিরের সামনেই রয়েছে নন্দী মহারাজ। এখানে কিন্তু একটা লিপি রয়েছে। এই মন্দির ঠাকুরমশাই বললেন যে সংস্কার করা হয়েছে, বহু প্রাচীন এই মন্দির, বহু প্রাচীন মন্দির এবং অপূর্ব প্রাকৃতিক পরিবেশের মাঝে। দেখো এরকম জঙ্গল। আর আজ থেকে কয়েকশো বছর আগে যদি মন্দির হয় তাহলে কীরকম জঙ্গল ছিল বুঝতে পারছো। বাবার প্রসাদ দেখো, প্রসাদ পেয়ে গেলাম, তাই বাবার ইচ্ছা। হাতে কি রে? ভাদ্র মাসের তাল পড়েছিল না? পারলি? পড়েছিল। কুলিন গ্রামের উল্লেখযোগ্য স্থাপত্য হল মদন গোপাল বা গোপাল মন্দির। শিখর দেউল রীতিতে নির্মিত সুউচ্চ মন্দিরটি পূর্বমুখী এবং মন্দিরের সামনে কারুকার্যময় নাট মন্দির নির্মাণ করা আছে। গোপাল মন্দিরের প্রতিষ্ঠাকাল 1600 শতকের প্রথম ভাগে বলে অনুমান করেন ঐতিহাসিকগণ। এই মন্দিরে মদন গোপাল বিগ্রহ সহ শ্রী রাধিকা ও শ্রী ললিতার মূর্তি প্রতিষ্ঠিত আছে। কুলিন গ্রামের প্রধান উৎসব পালিত হয় গোপাল বিগ্রহকে কেন্দ্র করে। প্রতি বছর বিশেষ বিশেষ তিথি উপলক্ষে, যেমন শ্রাবণ, কার্তিক ও ফাল্গুন মাসে উৎসবগুলি অনুষ্ঠিত হয়। এটা পালি ভাষায় লেখা? কি লেখা আছে এটা? হ্যাঁ, আচ্ছা, এটা অপূর্ব কাজ, একটা অপূর্ব কাজ এখানে দেখতে পাচ্ছ। এগুলো কিন্তু টেরাকোটার কাজ নয়, এটা মনে হচ্ছে। এখানে পালি ভাষা লেখা আছে। দাদা যেটা বললেন, এখনো পর্যন্ত কেউ ওটাকে উদ্ধার করতে পারেননি। আমরা মন্দিরের চারধারটা ঘুরছি, এখানেও কিছু লেখা রয়েছে, দুয়ারে কিছু। আমার বাল্যকালে আমারও মারা গেছে, আমি এখানেও পড়ে থাকি, আর মহাপ্রভু মন্দিরেও থাকি। আমার প্রভুরা আসে, সব ঠাকুর দেখায়, আর থেকে কিছু কিছু দিয়ে যায় না, আগে সেটাও এখন থাকে। এইটাই না, আর সামনে তুলসী মন্দির, আমাদের মদন গোপালের মন্দির চারিদিকটা ঘোরা মোটামুটি চলছে। এরপরে আমি এরপর যাবো গোপেশ্বর মন্দিরে, যাবো গোপেশ্বর জলেশ্বর। ধন্যবাদ। গোপাল মন্দিরের কাছেই রয়েছে টলটলে কালো জলের এক বিরাট দিঘি। অনেকে মনে করেন যে এই দিঘির সঙ্গে যমুনার যোগ আছে, যে কারণে এই দিঘির জল কোনো দিনই শুকায় না বা কমে না। আর
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ঠাকুরমশাই একটু মন্দির সম্বন্ধে দু চার কথা বলেন। কত বছরের পুরনো মন্দির? এটা আপনার লক্ষণ সেন বল্লাল সেন আমল ঠাকুর, তা সেই থেকে পরম্পরা পুজো হয়ে আসছে। আর এই যে মন্দির দেখছেন, এই যে নাট বাংলা দেখছেন, এগুলো সব রাজরাজাদের তৈরি। হ্যাঁ, কনৌজ থেকে 5টা বামুন যে নিয়ে এসেছিল পশ্চিম থেকে, কনৌজ থেকে, তার মধ্যে রাজারা এখানে একটা বসিয়েছিল। সেই পরম্পরা চলে আসছে আমাদের সেবা পুজো। হ্যাঁ, এই হচ্ছে কথা। আর এর বিশিষ্ট বিশিষ্ট পুজো, এই যেমন জন্মাষ্টমী আসছে, রাধা অষ্টমী আছে, তারপরে কালীয় নাগকে কীভাবে দমন করেছিল, কালীয় নাগকে কীভাবে দমন করেছিল কৃষ্ণ, সেই স্মৃতিটা ভাদ্র মাসের দশমী তিথিতে এই গোপাল দিঘির মাঝখানে মঞ্চ বেঁধে অষ্টনাগকে সাজিয়ে কলার ভেলা করে এক বাচ্চা ছেলেকে কৃষ্ণ সাজিয়ে নিয়ে গিয়ে সেই স্মৃতিটা দেখানো হয়। হ্যাঁ, সেই স্মৃতিটা দেখানো হয়, ওইটা একটা গেল। আর আছে আপনার মাঘী পূর্ণিমায়, মাঘী পূর্ণিমায় বিশেষ অনুষ্ঠান, সেদিন প্রায় 4-5 হাজার লোক খায়, ভোগ হয়। এইখানে রন্ধনশালায় যে দেখতে পাচ্ছি, হ্যাঁ, সেদিনকে ভোগ হয়, 4-5 হাজার লোক খায় এবং মেলা হয়। ভেতরে মূর্তি রয়েছে, কার কার মূর্তি রয়েছে? মূর্তি গোপালের মূর্তি দেখতে পাচ্ছি। আসুন ভেতরে আসুন। হ্যাঁ, ঠাকুরমশাইকে নিয়ে ভেতরে ঢুকছি। হ্যাঁ আসুন। হ্যাঁ, মদন গোপালের মূর্তি। হ্যাঁ, মদন গোপালের মূর্তি, মদন গোপাল মাঝখানে দেখতে পাচ্ছি। তার পাশে এদিকে হচ্ছে রাধারানী, বাঁদিকে রাধারানী, রাধারানী। আচ্ছা আচ্ছা, এদিকে হচ্ছে ললিতা, অষ্টসখীর একজন ললিতা। আচ্ছা, তা অনেকে বলেন নাকি ঠাকুরমশাই যে এখানকার কৃষ্ণ নাকি একা ছিল? হ্যাঁ, মহাপ্রভুর আদেশে নাকি রাধিকাকে? না, কৃষ্ণ একা ছিল, গোপালকে একাই পাওয়া গেছিল। আচ্ছা, মানে এইখানটা ছিল একটা রুইডিপি তাউ কাটার বন ছিল। আচ্ছা, তার মাঝে ছিলেন উনি। স্বপ্নদাস দিয়েছিলেন কৃষ্ণদেব আচার্য গোস্বামীকে, তেনার সমাধি ওই তুলসী মচ্ছবে। হ্যাঁ, ওই পাশি তুলসী মচ্ছ আছে, ওকে সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি করতে হয়। তা উনিই পেয়েছিলেন স্বপ্নাদেশে, দিয়ে খুঁড়ে দেখে গোপাল মূর্তি। তখন রাজরাজারা জানতে পেরে, বর্ধমান রাজারা সেসব মন্দির, ব্রাহ্মণ, দিঘি, এই গোপালের দিঘি বা জমি জায়গা সব কিছু রাজপরিবার করে দেয়। রাজপরিবার এখানে বসিয়েছে। কনৌজ থেকে 5টা বামুন যে নিয়ে এসেছিল, তার মধ্যে একটাকে বসিয়েছিল এখানে। সেই পরম্পরা আমাদের চলে আসছে, সেবা পুজো। হ্যাঁ, এই হচ্ছে কাহিনী। রাধারানীকে কবে স্থাপন করা হলো? রাধারানী আর ললিতা যখন গোপাল ছিল, গোপাল যখন একা ছিল, তখন একবার বৃন্দাবন থেকে এক সাধু এসেছিলেন এখানে। সেই সাধু বললে, গোপাল একা কেন থাকবে, পাশে রাধারানী থাকবে এবং অশ্বসখীর পাশে একজন ললিতাকে রাখতে হবে। তখন এই নিম কাঠের তৈরি করে দুপাশে দুটো প্রতিষ্ঠা করা হয়েছিল। সেটাও আজ থেকে 600 বছর আগে। আচ্ছা, এখন তো আপনার নামটা যদি বলেন। আমার নাম হীরালাল অধিকারী। আপনি মন্দিরের? আমি মন্দিরের সেবাই। কোনটা সমাধি ঠাকুর? এইটা কার সমাধি? এইটা কৃষ্ণদেব আচার্য সমাধি। মানে যাকে প্রথম স্বপ্নাদেশ দিয়েছিলেন গোপাল, পেয়েছিলেন গোপালকে, তেনার সমাধি, তার সমাধি এটা। এখানে প্রতিদিন সন্ধ্যেবেলায় সন্ধ্যেবেলা সন্ধ্যা আরতি করতে হবে। ওখানে গোপালে আরতি করে এসে সন্ধ্যেবেলা আরতি করতে হবে। আচ্ছা, হ্যাঁ। মন্দির কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে? মন্দির আপনার ভোর 5টা থেকে খোলা হয়, হয়ে আপনার পুজো আজা হয়। মানে সকালবেলা একটা পুজো হলো, তারপরে ফিরে আবার চান করিয়ে কাপড় ছাড়িয়ে বাবা গোপালকে সবকে কাপড় ছাড়িয়ে তারপরে আবার ফল জল দিয়ে পুজো হলো। হওয়ার পর 12টা 10-15 আবার ভোগ হবে। ভোগ হয়ে গেল, হওয়ার পর আপনার 1টা 10-15 বন্ধ হবে। মানে কি, মানে এমনি যেমন বিশ্রাম সেরকম আর কি দেওয়া হলো। 4টের সময় আবার খোলা হবে। আবার 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি হবে, দিয়ে ভোগ হবে। ভোগ আরতি হওয়ার পর 8টা 8:30টায় বন্ধ। আচ্ছা, একটা ভোগে গোপালকে কি দেন? ভোগে গোপালকে বলতে কি, মানে অন্নভোগ, হ্যাঁ, ডাল, তরি তরকারি, ভাজা ভুজি এবং পরমান্ন মানে পায়েস, হ্যাঁ, এই দেওয়া হলো। আর সকালবেলা ফল জল মিষ্টান্ন এইসব দিয়ে করা হয়। সন্ধ্যেবেলা লুচি মিষ্টান্ন ফল দিয়ে হয়, এইরকম আর কি। আপনি রান্না করেন তো? হ্যাঁ,
ব্রাহ্মণই রান্নতে হবে, আপনি রান্না ব্রাহ্মণই করবেন সবকিছু করতে হবে। সব হ্যাঁ, এই মানে অন্য কেউ না করবে না না, না, ঠিক না, আছে। মেয়ে- মাঘ মাসের মাঘী পূর্ণিমাতে এখানে হ্যাঁ একটা বিরাট উৎসব হয়, হ্যাঁ, বিরাট ঠাকুর মশাই বললেন। আর এই সামনেই হচ্ছেন গোপাল দিঘি। গোপালজি। আর এই গোপাল দিঘির কি বৈশিষ্ট্য ঠাকুর মশাই? গোপালজির বৈশিষ্ট্য হচ্ছে জবেকার এবার আমরা মন্দির গোপাল দিঘির কাছেই যাবো একবার, হ্যাঁ, হ্যাঁ। আপনি আমার সঙ্গে আসুন একবার। যখন আমাদের গোপাল মানে কে পাগস্ত, তখনই ওই রাজরাজারাই আর কি মানে গোপাল দিঘি তখনকে খনন করে দেন বর্ধমান রাজারা। হ্যাঁ, খনন করে ওই গোপাল আচ্ছা। দিঘি নাম হলো। হ্যাঁ, আচ্ছা এইখানেই বলছেন আপনার ওই হ্যাঁ, দিঘির মাঝখানে মঞ্চ বেঁধে মঞ্চ বেঁধে কালীয় নাগকে ঘটনাকে সাজিয়ে এক কৃষ্ণ ছোট বাচ্চাকে একটা কৃষ্ণ সাজিয়ে নিয়ে গিয়ে কলার ভেলা করে নিয়ে গিয়ে সে মঞ্চতে উঠিয়ে কিভাবে কৃষ্ণ কালীয় দমন হয়। কালীয় দমনকে কালীয় নাগকে দমন এটা করে, কবে হয়? সেটা এই দশমী তিথিতে হবে, মানে এই ভাদ্র মাসের দশমী তিথি। ভাদ্র মাসের দশমী তিথিতে। এটা দিনের বেলা হয় না রাতের বেলা? না, চারটা থেকে বিকেল 4টা থেকে হয়, 4টা থেকে 6টা, সন্ধ্যে 6টা। হ্যাঁ, আচ্ছা 6টা পর্যন্ত হয়। বহু মানুষ সমাগম হয়, মেলা হ্যাঁ হয়। অবশ্যই। এবং আপনার পুকুর দেখছি, দিঘি দেখছি বিরাট বড়, হ্যাঁ। বিশাল বড় দিঘি। ও বুট পড়ুন। বিরাট বড় দিঘি দেখো, গোপাল দিঘি নাম ভালো করে। গোপাল দিঘি। গঙ্গা যমুনা সরস্বতী, তিনটে মধ্যে খাটাল আছে, হ্যাঁ, তিনটে জলের মধ্যে মধ্যে খাটাল আছে। 3টে জলের মতো খাটাল আছে। 27 ভাদ্র আমাদের কালিয়া দমন হবেন, আচ্ছা। বাবা মদন গোপালের কলার ভেলা করে কি মানুষ করে কি গঙ্গা যমুনা সরস্বতী 3টে নদী। মিস করা আছে। আচ্ছা এবং বাবা গোপাল ওই যে বসাচ্ছেন ওর সঙ্গে পায় আচ্ছা আচ্ছা। কথার সঙ্গে স্মরণ। তবু চলুন গোপাল মন্দির। কুলিন গ্রামে এসে পেয়ে গেলাম আমার 2জন সাবস্ক্রাইবারকে, 2 ভাইকে। সাবস্ক্রাইবার বলবো না, এরা আমার ভাই, আমার পরিবারের সদস্য। 2 ভাই। তোমার নাম বলে দাও। সায়ন কর্মকার, সায়ন কর্মকার। আর তোমার? সৌমদীপ ঘোষাল। সৌমদীপ ঘোষাল। 2 ভাইকে পেলাম। কেমন লাগে ভিডিও, কেমন লাগে? খুব ভালো, আপনার ভিডিও খুব ভালো। কমেন্ট করো। করো না কেন? করো না, কমেন্ট করবো এবার থেকে। কমেন্ট করবে। আমি সব কমেন্টের জবাব দিই, আমি সব কমেন্ট আমি পড়ি, আমি জবাব দিই। অবশ্যই কমেন্ট করবে, ঠিক আছে? তা আপনারাও কমেন্ট করবেন, আমি কিন্তু কমেন্টের জবাব দিই। ভালো লাগুক খারাপ লাগুক যেটা লাগুক, আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন।